গতকালকে বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নির্বাচন, যেটি একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট হয়েছে। তো জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে ভোট দিয়েছেন। যদিও এই মসজিদে বসে কথা বলছি, বাট ভোট দিয়েছে সারা গলাচিপা 10 মিলিয়ন মানুষই। তো আনুষ্ঠানিকভাবে বলতে গেলে এখন পর্যন্ত আমি এই বিষয়ে বক্তব্য বিবৃতি দেই নেই। আজকে আমরা মুসলমান, আল্লাহর ঘর, আল্লাহ আমাদেরকে বিজয়ী করেছে। এই মসজিদ থেকে পবিত্র জুম্মার নামাজ আদায়ের পরে আল্লাহ পাক আমাদেরকে সুস্থভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, নামাজ আদায় করে দোয়া দরুদ পড়ার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করব, তাদের পাশে থাকব। তো এখন বলা চলে সেই প্রেশারটা আছে যে এখন মানুষের জন্য কাজ করা, যে তাদের যে কমিটমেন্ট দিয়েছিলাম, তারা যেটা আমার কাছে প্রত্যাশা করেছে, আমি সেটা পূরণে কাজ করবো। আমরা আলোচনা করছি যে বিএনপি কতটি আসন পেল। বিএনপি 212, 218 নাকি 220 নাকি 30 হবে শেষ পর্যন্ত, সেটির এখনো চূড়ান্ত হিসাব নিকাশ চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশে নির্বাচনী আমেজ চলছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন হয়েছে। এবারে 2026-এর নির্বাচন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়ে থাকবে বলে ধারণা করছে অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নির্বাচনে যারা জয়লাভ করেছে তাদের মধ্যে ভিপি নুরুল হক নূরও একজন। নির্বাচনে বিজয়ী হওয়ার পরে ভিপি নূর তার অনুভূতি জানিয়েছে। ভিপি নূর কি বলল নির্বাচনে জয়লাভ করে, তার অনুভূতি প্রকাশ করে তার মুখ থেকে আমরা শুনি ভিপি নূরের মন্তব্য কি, সে কি করতে চায় তার এলাকাবাসীর জন্য, আগামীতে কি কি পদক্ষেপ গ্রহণ করবে এবং উন্নয়নমূলক কি কি কাজ করবে, সে বিষয়ে ভিপি নূরের মুখ থেকে শুনব এবং পরাজিত প্রার্থীদের উদ্দেশ্যে ভিপি নূর কি বার্তা দিল। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আশা করি, এবং ভিডিওটি যদি পারেন শেয়ার করে দিবেন সর্বোচ্চ পরিমাণে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি ভিপি নূরের বক্তব্য, মন্তব্য, নির্বাচনে জয়ী হওয়ার পরে কি বললেন তিনি। সকল মুসল্লি ভাইদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নির্বাচন, যেটি একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট হয়েছে। তো জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে ভোট দিয়েছেন। যদিও এই মসজিদে বসে কথা বলছি, বাট ভোট দিয়েছে সারা গলাচিপা 10 মিলিয়ন মানুষই। তো আনুষ্ঠানিকভাবে বলতে গেলে এখন পর্যন্ত আমি এই বিষয়ে বক্তব্য বিবৃতি দেই নেই। আজকে আমরা মুসলমান, আল্লাহর ঘর, আল্লাহ আমাদেরকে বিজয়ী করেছে। এই মসজিদ থেকে পবিত্র জুম্মার নামাজ আদায়ের পরে আল্লাহ পাক আমাদেরকে সুস্থভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, নামাজ আদায় করে দোয়া দরুদ পড়ার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এবং আপনারা যারা ভোট দিয়েছেন, আপনারা বিশেষ করে এটুকু আমি বলতে পারি যে আমার ভোটের বড় একটা অংশই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা তাদের সন্তান, এলাকার ছেলে আপন মনে করে তারা ভোট দিয়েছে। সুতরাং যারা প্রতিষ্ঠিত বা যারা ভালো আছে তো আছেই, এই অসহায় গরিব সাধারণ মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি, সেজন্য আমাকে দোয়া করবো। পাশাপাশি আমরা যেটা নির্বাচনের আগে মানুষের সাথে অঙ্গীকার করেছি, এখানে গোলাম মাসরুর সাহেব আছেন, প্রচারের আমাদের এলাকার শিল্পপতি মানুষ, দানবীর মানুষ, এলাকার অনেক পরিবার পরিজন, ফ্যামিলি, মসজিদ, মাদ্রাসা ব্যাপক সহযোগিতা করেছিলেন। তিনি শুধু নির্বাচন করার জন্য আসলে ঢাকা থেকে এসেছেন। এই মনে হয় জীবনে এরকমের রাইট পিরিয়ড মানে জেগে থাকেন নাই, আমার জন্য করেছেন। এবং অনেক মুরব্বী আছে, তারা আমার জন্য পরিশ্রম করেছেন। এবং এটা বাস্তব, এটা আপনারা যারা এখানে সিনিয়র এই শহরে, তারা জানেন নির্বাচনের পরে যারা জয়লাভ করে কিংবা যারা হেরে যায়, একটা ব্যাপক ধরনের সংঘাত এবং সহিংসতা কিন্তু হয়। অনেক ঘর বাড়িতে আগুন জ্বলে, মারামারি কাটাকাটি হয়। তো আমরা আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করি যে এই গলাচিপা 10 মিনিটে এখন পর্যন্ত একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে নাই, এবং আশা করি ভবিষ্যতেও ঘটবে না। আপনারা যারা আছেন এখানে, এই জন্য আপনাদের মাধ্যমে আমি পুরো গলাচিপা 10 মিলিয়ন মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছি যে আমরা যেটা বলেছিলাম যে রাজনৈতিক বিভাজন নয়, রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় ঐক্য এবং সম্প্রীতির মাধ্যমে আমরা এই গলাচিপা 10 মিনিটকে একটা শান্তি, সম্প্রীতি
এবং উন্নয়নের মাধ্যমে একটা সমৃদ্ধির গলাচিপা 10 মিনিটে রূপান্তর করবো। দয়া করে রাজনৈতিক কারণে, আমি আগেও বলেছি যে আমি একজন মজদুর মানুষ, আমি নির্যাতিত হয়েছি, নিষ্পৃষ্ট হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি। এমনকি আমার সাথে নির্বাচন করতে এসেও আমার আত্মীয় স্বজন, আমার নেতা কর্মী অনেকেই লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এটা আপনারা পত্র পত্রিকায়, মিডিয়ায় বিভিন্ন ভাবে দেখেছেন। তা আমিও তাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরেন। আমরা আল্লাহর কাছে এইটুকুই প্রার্থনা করবো যে তারা আমাদের সাথে এগুলো করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। কিন্তু আমাদের কোন নেতা কর্মী কিংবা আপনারা অতিথি কেউ আপনাদের উপর আঘাত করেছেন, আপনারা অন্তত সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কেউ ঘটাবেন না। এতে করে আমার জন্য একটা বদনাম হয়ে যাবে যে বিভিন্ন লোকেরা এটা করতেছে, এমপি হওয়ার পর এটা করতেছে। তো কাজেই আল্লাহর রাস্তায় আমার দিকে তাকাইয়া, আমি যেরকম মাটির দিকে তাকাইয়া আসলে যেরকম মাটিকে কাটেন, মানে যেভাবেই যত যা কিছু করেন, মাটি যেমন কোনো সাউন্ড করে না, ঠিক ওইভাবে আমরা এলাকার স্বার্থে এলাকাটা নতুন পরিবেশ তৈরি করার জন্য সবাই ধৈর্য সহকারে এবং একটা মানবিক পরিচয় দিয়ে আমরা সবাই কাজ করবো। এটা আমি গলাচিপা 10 মিনিট সকলের প্রতি আহ্বান। পরিচিত অবস্থান, সেটাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করব, তাদের পাশে থাকবো। তো এখন বলা চলে সেই প্রেশারটা আছে যে এখন মানুষের জন্য কাজ করা, যে তাদের যে কমিটমেন্ট দিয়েছিলাম, তারা যেটা আমার কাছে প্রত্যাশা করেছে, আমি সেটা পূরণে কাজ করবো। এবং বিশেষ করে আজকে যেহেতু সারা বাংলাদেশেই গতকালকের এই নির্বাচনে অংশগ্রহণকারী অনেকে জয়লাভ করেছে, অনেকে পরাজয় বরণ করেছে, আমি সারা বাংলাদেশেরই অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্য একটি দলের প্রধান হিসেবে বলবো যে নির্বাচন পরবর্তী বিভিন্ন ধরনের সহিংসতা আমরা দেখে থাকি। এই নির্বাচনের পরে যেন কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা, প্রতিহিংসার ঘটনা না ঘটে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। এবং আমার নির্বাচনী এলাকা গলাচিপা 10 মিনিট জনগণকে শান্তি এবং সম্প্রীতির রাজনীতি এবং পরিবেশ বজায় রাখার আমরা আহ্বান জানাবো। আপনার অপোনেন্ট যে ছিল তাকে নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা আপনার? না, আমার অপোনেন্ট ছিল 4 জন। তার মধ্যে একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী, একজন জামায়াত ইসলামীর এবং একজন ইসলামী আন্দোলনের। তাদের 3 জনের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, ব্যক্তিগত হৃদ্যতার সম্পর্ক। হয়তো নির্বাচনের প্রতিযোগিতার কারণে একটু ভিন্ন জায়গা থেকে সবাই প্রতিযোগিতা করেছি। তারা অনেকেই আমার চেয়ে সিনিয়র আছেন, তাদের একটা অভিজ্ঞতা আছে এবং তাদের নেতা কর্মী বা জনগণের সাথে একটা সম্পৃক্ততা আছে। অবশ্যই আমরা যদি এই জনপদকে এগিয়ে নিতে চাই, তাদের সহায়তা আমার লাগবে এবং আমি তাদেরকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আপনি তো সবাই ভিপি নূর হিসেবে আপনাকে সবচেয়ে বহুল প্রচলিত আছে আপনার নামটা। এখন আসলে কোন নামে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ভিপি নূর নাকি এমপি নূর? এখন এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন নির্বাচন ছিল না। 28 বছর পরে 2019 সালে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে জয়লাভের পরে হয়তো ভিপি নূর হিসেবেই অনেকে ডেকে থাকেন। এখন তো নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, কাজে এখন আর ভিপি নূর তো বলার সুযোগ নেই, আমি তো ভিপি নাই। দ্বিতীয়ত এখন সংসদ সদস্য হয়েছি, এটিও একটি সাময়িক 5 বছরের জন্য হয়তো পদ। আমার যে নাম এলাকার মানুষ চেনে তাদের ছেলে হিসেবে, তাদের সন্তান হিসেবে, এবং তারা যে নামে ডেকে খুশি বা যে নামে তারা তৃপ্তি পায়, আমি সেই নামেই ডাকলেই খুশি তাদের। এখন এখানে আমরা যেহেতু জানেন যে বিএনপির সাথে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ছিলাম, সেখানে বিএনপির একটি ঘোষণা ছিল যে জাতীয় সরকার করবে। হয়তো অনেকে ভেবেছে যে সেখানে যদি জাতীয় সরকার হয়, একটি দলের প্রধান এবং দীর্ঘদিন বিএনপি এবং তারেক রহমানের সাথে আমাদের যে আন্দোলন সংগ্রাম থেকে সম্পর্ক, সেই জায়গা থেকে হয়তো ক্যাবিনেটে আমাদের একটা স্থান হতে পারে। সেটা তারেক রহমানের উপরে নির্ভর করবে, বিএনপির উপরে নির্ভর করবে। তবে আমরা যেহেতু আন্দোলন সংগ্রামে ছিলাম, ভবিষ্যতেও এই বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য এবং বাংলাদেশকে পুনর্গঠন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য, বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়া করানোর জন্য তারেক রহমানের যেই সহযোগিতা আমাদের প্রয়োজন হবে, আমরা সেটা অতীতেও দিয়েছি, ভবিষ্যতেও দেব। এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা নির্বাচনও করেছি। এবং আমার জন্য দেখেছেন বরিশালের সমাবেশে এসে তারেক রহমান দয়া করে ভিপি নূরকে ভোট দিয়ে বিজয়ী করে আনবেন, এরকম ভাবে বিনয়ের সাথে ভোট চেয়েছেন। কাজী তারেক রহমান আমাদেরকে যেখানে উপযুক্ত মনে করেন সেখানে যে দায়িত্ব দেবেন, আমরা সেই দায়িত্ব পালন করার জন্য রেডি আছি। আমরা আলোচনা করছি যে বিএনপি কতটি আসন পেল। বিএনপি 212, 218 নাকি 220 নাকি 30 হবে শেষ পর্যন্ত, সেটির এখনো চূড়ান্ত হিসাব নিকাশ চলছে। কিন্তু জামাত 68টা এবং এনসিপি 6টি আসন ইতিমধ্যে পেয়েছে। আচ্ছা, অনেকে বলছেন বিএনপির ভূমিধস বিজয় হয়েছে, কিন্তু
একটু আলোচনা করে দেখেন তো, বিএনপির থেকেও কি বড় জয় হয়নি জামাতের এবং এনসিপির? আমি বলবো এবারের নির্বাচনে জামাত এবং এনসিপিরও ভূমিধস বিজয় হয়েছে। কেন বিজয় হয়েছে? এই অর্থে যে জামাতের অতীতের যে ইতিহাস, তাতে সর্বোচ্চ তারা 18টা আসন পেয়েছিল। তারা 18টি আসন পেয়েছিল 1991 সালে। তারপরে আবার 96 সালে সেই আসন সংখ্যা 3টিতে রূপান্তরিত হয়। আর এনসিপি মতন নতুন রাজনৈতিক দল, যার বয়স এখনো 2 বছর হয়নি, 1.5 বছর, সেই রাজনৈতিক দলটি এসে 6টা আসন পেয়ে গেল। তা এটার কি কোনো মূল্য নেই? বিজয় মানে কি শুধু মানে 1 নম্বর হওয়া বা সরকার গঠন করার আসন, সেই অর্থে না। জামাত কি কখনো চিন্তা করেছিল যে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপির বিরুদ্ধে? করেনি। এবার কেন করলো? আওয়ামী লীগ নাই। আপনারা যদি হিসাব করেন যে আওয়ামী লীগের যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো আসলে রূপান্তরিত হয়েছে এখন জামাতের ঘাঁটিতে। আওয়ামী লীগ কোন অঞ্চলে ভালো ছিল? আওয়ামী লীগ ভালো ছিল খুলনা, যশোর, সাতক্ষীরা এবং উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলে প্রথম দিকে ছিল জাতীয় পার্টি, দ্বিতীয় অবস্থানে ছিল আওয়ামী লীগ। জাতীয় পার্টি যখন আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে শুরু করে, তখন আওয়ামী লীগ সেখানে 1 নম্বরে চলে আসে। আওয়ামী লীগ যখন ওই অঞ্চল দিয়ে উৎখাত হয়ে গেল, তখন সেই জায়গাটা জামাত ঘাঁটি কাণ্ড। জামাত পারল না কোন জায়গায়? জামাত পারল না মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, এই অঞ্চল দিয়ে তারা অল্প কিছু আসন পেয়েছে। এই অঞ্চলটায় আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী লীগ আবার এখানে ঘুরে দাঁড়িয়ে তারা বিএনপিকে সাপোর্ট করেছে। কিন্তু গ্রেটার যশোর বা খুলনা, সাতক্ষীরা এবং উত্তরাঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, এই অঞ্চল দিয়ে কিন্তু জামাত ভালো ফলাফল করেছে। যেটা আওয়ামী লীগ যদি থাকতো, আজকে নির্বাচনে যদি সুযোগ পেত আওয়ামী লীগ, তাহলে কিন্তু জামাত কত কম আসন পেত সেই হিসাবটা করতে হতো সবাইকে। সেটা কি 5টা, 7টা নাকি 10টা? 10টা বলতে আপনাকে কষ্ট হতো। এবং আমি এখনো বলতে পারি যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, জামাত তো এবার 68টা বা ধরলাম 70টাই আসন পেয়েছে, সেখান থেকে ঠাস করে চলে আসবে একদম নিচে 10-এ। এর আগে যেমন 91-তে 18টা পেয়ে 96তে তারা চলে গেল 3টিতে, ওই দশা হবে। কারণ কি? কারণ হচ্ছে বেশ কিছু কারণ আছে। সেই কারণের ব্যাপারে আমার একজন সহকর্মী একটা নোট পাঠিয়েছে। তাতে এই দলটার বেশ কিছু দুর্বলতা আছে। এই দলটা স্পষ্ট নয় তার কর্মকাণ্ড সম্পর্কে। ইসলামী শাসন ইস্যুতে জনমনে পরিষ্কার কোনো ধারণা নেই। চলাফেরাটা গোপন, গুপ্ত টাইপের। নিজেদের মধ্যে একটা গোপন নেক্সাস আকারে ইঙ্গিতে এরা কথাবার্তা বলে। এক ধরনের গুপ্ত সুপ্ত বলা হয় না, ওই অনেকটা সেই টাইপের। নিজেরা ভালো বেহেশতি, অন্যরা খারাপ দোজকি, এমন বয়ান এবং অবস্থান তারা সবসময় জানান দিয়ে নিজেদেরকে বিচ্ছিন্ন করে। এটি বয়ান, ফতোয়াবাজ, বিভেদ এবং অনৈক্য তৈরি করে। দৃশ্য মান্যতার বাইরে এক গোপন অফিসার, মানে আপনাকে পার্থক্য করে দেবে যে জামাত মানেই হচ্ছে জান্নাত, জামাত ইসলাম মানেই জান্নাত, আর আপনি হচ্ছেন খারাপ, আপনি হচ্ছেন দোজক। এই যে একটা ধর্মকে রাজনীতিতে টেনে এনে একটা বিষাক্ত পরিবেশ তারা এইভাবে তৈরি করেছে যুগের পর যুগ, যার জন্য জামাত সামগ্রিকভাবে সব মানুষের রাজনৈতিক দলে পরিণত হয়নি। তাদের অর্থনৈতিক সোর্স গোপন। কোথা থেকে টাকা আসে আপনি জানবেন না। তারা চাঁদা আদায় করে না, তারা হাদিয়া নেয়। বিভিন্ন জায়গা থেকে, সারা দেশ বিদেশ থেকে হাদিয়া সংগ্রহ করে। আর অন্যরা যখন নেয় তখন এটা হচ্ছে চাঁদাবাজি। আর তাদেরটা কিন্তু হাদিয়াবাজি বলে আপনি খারাপ বলতে পারবেন না। আচ্ছা, এদের অসংখ্য এজেন্ট, বেনামে বহু এজেন্ট আছে, তাদের সহযোগী, কিন্তু এরা অন্য বিভিন্ন নামে আছে। এবার তো মোটামুটি সেটা বোঝাই গেল। এমনকি এনসিপি কেও বলা হয় যে এদেরই একটা মানে আপডেট ভার্সন। যাই হোক, মুক্তিযুদ্ধ ইস্যুতে ন্যূনতম শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নেই। অর্থাৎ জামাত একটা ধর্মীয় প্রতিষ্ঠান নাকি একটা রাজনৈতিক দল, এই নিয়ে
মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে এবং একটা অস্বস্তি আছে যে যেখানে বিএনপি আওয়ামী লীগ একটা ধর্মীয় মূল্যবোধ সহ একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল, জামাতকে সেটা মনে করে না বলে দেখেন কৃষ্ণ নন্দীকে যে আসনে ডুমুরিয়া সবসময় আওয়ামী লীগ যেতে, সেই ঘাটিতে তারা কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েও খুলনাকে তাকে জিতাইতে পারলো না, কারণ মানুষ এই সমস্ত বর্ণামি পছন্দ করে না। তারপরও বলবো যে আজকে ঘটনাক্রমে আওয়ামী লীগ না থাকাতে বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে, এনসিপিও ভূমিধস বিজয় পেয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানকে অভিনন্দন। জামায়াত আমির কেন মুখ বুজে ফলাফল মেনে নিলেন? পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খানের উপর চরম জুলুম। এবার বিস্তারিত। সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শুভেচ্ছা জানিয়েছে চীন। শুক্রবার বেলা 11টার দিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই শুভেচ্ছা বার্তা দেয় ঢাকার চীনা দূতাবাস। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এর আগে সফল নির্বাচনের পর বাংলাদেশের জনগণ এবং বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানায় ঢাকার মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। এদিকে বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী বলেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয় নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরো বলেন, এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন মোদী। তিনি আরো বলেন, আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ। এছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর নাগাদ তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী সেই পোস্টের শুরুটা করেন বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে। তিনি বলেন, বাংলাদেশের সকল ভাই বোনকে, জনগণকে জানাই আমার শুভ নন্দন, আমার আগাম রমজান মোবারক। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর তিনি একে দেখলেন বাংলাদেশের বিপুল জয় হিসেবে, সেজন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি। তার কথা, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুব একটা উষ্ণ নয়। মমতা তার কথা শেষ করেন বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক কামনা করে। তিনি বলেন, আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি এই বিজয়কে গণতন্ত্রের সুস্পষ্ট প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, নানা চ্যালেঞ্জের সময় অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আজ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এক বিবৃতিতে বলেন, এটি গণতন্ত্রের একটি বিজয়। অসাধারণ চ্যালেঞ্জপূর্ণ একটি সময় পার করে বাংলাদেশের জনগণ সুস্পষ্টভাবে তাদের রায় দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, এই রায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী মোহাম্মদ ইউনূসের ভূমিকাও প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা বহন করেছে। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কুয়ালালামপুর প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। শেষে তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। জামায়াত আমির কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নিতে যাচ্ছেন, এরকম একটি লেখা ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এটি কার স্ট্যাটাস তার উল্লেখ নেই। লেখাটি হুবহু তুলে ধরা হলো।
পিরোজপুর 2-তে দেলোয়ার হোসেন সাইদির ছেলেকে মাত্র 70 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। খুলনাতে মিয়া গোলাম পারওয়ারকে মাত্র 2000 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। জামাত 5000-এর কম ভোটে হেরেছে এমন আসনের সংখ্যা 53টি। মূলত এই 53টি আসনে ফলাফল কারচুপি করে হারানো হয়েছে জামাতকে। জামাত প্রকৃতপক্ষে 135টি আসনে জিতে আছে, কিন্তু ডিপ স্টেট সংখ্যা কমিয়ে 70 থেকে 80টি দিতে চাচ্ছে। যারা আন্তর্জাতিক রাজনীতি বোঝেন তাদের ডিপ স্টেট শব্দ সম্পর্কে ধারণা ও জানা থাকার কথা। এখন প্রশ্ন হচ্ছে, ডাক্তার শফিকুর রহমান কি করছেন? ডাক্তার শফিকুর রহমান আমেরিকার রেড লাইন অতিক্রম করে ক্ষমতা গ্রহণের ঝুঁকি নিতে চাচ্ছেন বলে মনে হচ্ছে না। কারণ ইসলামিস্টরা যখন আমেরিকার দেওয়া রেড লাইন অতিক্রম করে তখন তার পরিণতি কি হতে পারে তা মিশর, তিউনেশিয়া দেখে প্রমাণিত। এছাড়া জামাত 17 বছর সীমাহীন জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। কর্মীরা কেবল মুক্ত বাতাসে শ্বাস নিতে শুরু করেছে মাত্র। সংগঠনের বিকাশের জন্য সময় দরকার, মুক্ত পরিবেশ দরকার। তাই ডাক্তার শফিকুর রহমান ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নিতে যাচ্ছেন হয়তো। এটা অনেক বড় ত্যাগ। আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছি তারা ব্লেম দিচ্ছি যে জামাত কেন আন্দোলন করছে না। আন্দোলন করে কি হবে? মিডিয়া, সেনাবাহিনী, সিভিল প্রশাসন, আমেরিকা, রাশিয়া, ভারত সবাই এক পক্ষে। এই বিশাল শক্তি জামাতকে দমন করে দিবে। এছাড়া জামাত এখনো এতটা জনপ্রিয় দল না যে সাধারণ জনতা রাস্তায় নেমে আসবে। জামাত যে ভোট পেয়েছে এই ভোটারের বড় অংশই জামাতের আদর্শকে ধারণ করে না। তারা নির্বাচনী বিএনপি বিরোধী জোয়ার, অন্যায়ের বিরোধী এবং দুর্নীতি, চাঁদাবাজি অপছন্দ করে বলেই জামাতকে বেছে নিয়েছে বলে আমি মনে করি। ফেসবুকে ছড়িয়ে পড়া লেখাতে বলা হয় জামাত সময় নিতে চাচ্ছে। রাজনীতি তো একদিনের জন্য না। জামাতের আপাতত লক্ষ্য হলো সিটি নির্বাচন, পৌরসভা, উপজেলা ও স্থানীয় নির্বাচন। এ সকল নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে জামাত তৃণমূলের সংগঠন শতগুণ শক্তিশালী করার দিকে মনোযোগ দিবে। তাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নিচ্ছে। ডাক্তার শফিকুর রহমান অহেতুক শক্তি খরচ করার লোক নন। তিনি 2018 সালে দায়িত্ব নেবার পরে লীগের বিরুদ্ধে কোনো বড় আন্দোলনে এককভাবে গিয়ে শক্তি খরচ করেছে বলে আমার মনে পড়ে না। জুলাই অভ্যুত্থানে একেবারে চূড়ান্ত আন্দোলনে শক্তি খরচ করেছেন এবং জামায়াত ইসলামের কৌশলগত মেকানিজম ও বিপুল সংখ্যক শহীদি কাফেলার ভারী আন্দোলনের চূড়ান্ত সফলতা আসে। এটাই একজন বিচক্ষণ জেনারেলের কাজ। আপাতত ডিপ স্টেট যতটুকু আগাতে দিয়েছে ততটুকুতেই জামাত তার অবস্থান সংহত করতে চাইছে বলে আমার বিশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ফল প্রকাশে গড়িমসি এবং অস্বাভাবিক বিলম্ব এর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির দাবি, নির্দিষ্ট কিছু আসনে ফল প্রকাশে বিলম্ব পরিকল্পিত চক্রান্তের অংশ হতে পারে। বিষয়টি নিয়ে তারা বাংলাদেশ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে এবং প্রয়োজন হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার ভোররাত প্রায় 4টার দিকে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে গেলে সেখানে আয়োজিত তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এসারুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হলেও রাত 4টা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ আসনের ফল প্রকাশ করা হয়নি। তার ভাষ্য, অনেক আসনের ফল দ্রুত প্রকাশ করা হলেও ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অস্বাভাবিক বিলম্ব দেখা যাচ্ছে। বিশেষ করে ঢাকা 15 আসনের ফল প্রকাশে দেরি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ওই আসনে তাদের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন বলে দলীয় হিসাব বলছে। এছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের বিলম্বের অভিযোগ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। জামাতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশনের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পেলে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ষড়যন্ত্রের কাছে মাথা নত করা হবে না, এমন মন্তব্য করে তারা দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কমিশন সূত্রে আনুষ্ঠানিকভাবে জানা গেছে, কিছু কেন্দ্রে পুনঃ যাচাই, ফলাফল সমন্বয় ও প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণে বিলম্ব হতে পারে। আম জনতা দলের সদস্য সচিব ও ঢাকা 12 আসনের প্রার্থী মোহাম্মদ তারেক রহমান প্রজাপতি প্রতীকে 1044 ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার 3,33,320 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,74,349 এবং নারী ভোটার 1,58,968 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট বৈধ ভোট পড়েছে 1,22,268টি বা 37.42%। বাতিল হয়েছে 2,444টি। ঢাকা 12 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতের সাইফুল আলম। দাঁড়িপাল্লা প্রতীকে 22,180 ভোটের ব্যবধানে জয় পান তিনি। ঘোষিত ফলাফলে দেখা যায় সাইফুল আলম পেয়েছেন 53,773 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পেয়েছেন 30,963 ভোট। অপরদিকে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন 29,869 ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 4, চিলমারি, রৌমারী ও চর রাজীবপুর আসনে বড় ভাইকে হারিয়ে জয় পেয়েছেন ছোট ভাই। এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে 1,08,210 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বড় ভাই বিএনপি প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন 84,423 ভোট। দুই ভাইয়ের মধ্যে ভোট ব্যবধান হয়েছে 23,787 ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন 3,62,753 জন। পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে 2,845টি। ভোটের হার হয়েছে 62.34%। নির্বাচনে আরো প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ এবং বাসদ মার্ক্সবাদী এবং স্বতন্ত্র প্রার্থীরা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি বলতে চান, কি বলবেন আপনারা।
আপনাদের প্রতিক্রিয়া মনোভাব কি? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সারা দেশ জুড়ে নানা ধরনের আলোচনা সমালোচনা, নানা ধরনের বিতর্ক ছিল। নির্বাচনের আগে বলা হচ্ছিল যে নির্বাচন কোনোভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে না, বিশৃঙ্খল ঘটনা ঘটবে। হাতে গোনা কয়েক জায়গায় ছোটোখাটো বিশৃঙ্খল বা কিছু অরাজকতা ছাড়া আমরা বড় ধরনের কোনো সহিংসতাপূর্ণ আচরণ আমরা দেখতে পারিনি কালকে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা জানাবেন ভিপি নূরের সংসদে যাওয়া নিয়ে আপনাদের মন্তব্য, প্রতিক্রিয়া কি, আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অবশ্যই আপনাদের ওপিনিয়নটা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিতে চাই, এখানে এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।